হাজির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয় তোমরা সকলে সুস্থ সুন্দর আছো। তোমাদের সকলকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি আমি আতর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি গত ক্লাসের একটু পূর্বপাঠ আলোচনা করে নিচ্ছি। তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমরা অধ্যায় 7 থেকে বেশ কিছু অঙ্ক শিখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা বলো দেখি, গসাগু শব্দের পরিপূর্ণ অর্থ কী? বাহ, খুব সুন্দর হয়েছে। গসাগু শব্দের পরিপূর্ণ অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমরা সকলে এটা মনে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। প্রশ্ন এবং উত্তর দুটোই শিখব। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আজকে প্রথমে আমরা শিখব 1 নম্বর প্রশ্ন, এটা মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা জানি যে সমস্ত সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক, অর্থাৎ 1 এবং ওই সংখ্যাটি নিজেই, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা এখানে উত্তরে লিখতে পারি এভাবে, যেসব সংখ্যার 1 ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। আমরা লিখতে পারি এভাবে, যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম প্রশ্ন উত্তরে লিখলাম এভাবে যে মৌলিক সংখ্যা কাকে বলে? 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা লিখতে পারি 2 একটা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, এইভাবে অনেক মৌলিক সংখ্যা রয়েছে। বিশেষ করে 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। মৌলিক সংখ্যা কাকে বলবো আমরা? 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা কাকে বলে? আমরা মনে রাখার চেষ্টা করব, 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যাটি ছাড়াও ওই সংখ্যাটি ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লক্ষ্য করছো এটা, দেখো 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যাটি ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। আমরা আবারও দেখার চেষ্টা করি, 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যাটি ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আছে তাকে বলে যৌগিক সংখ্যা। যেমন যৌগিক সংখ্যা অনেকগুলো সংখ্যা হতে পারে, অনেক সংখ্যা হতে পারে যৌগিক সংখ্যা। যেমন 4, কারণ 4কে 1,
2 ছাড়া আরও 4 দিয়ে ভাগ করা যায়, 6, 8, 10, 9, 12, এরকম অসংখ্য যৌগিক সংখ্যা রয়েছে। আমরা মনে রাখব যৌগিক সংখ্যা হতে হলে তার ন্যূনতম 3টা গুণনীয়ক থাকতেই হবে। 3-এর অধিক থাকতে পারে, অনেক বেশি থাকতে পারে, কমপক্ষে 3টা গুণনীয়ক থাকবে। এই জন্য একে লেখা হয়েছে এভাবে, যেসব সংখ্যার এক ওই সংখ্যাটি ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও একটি সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। যেমন এখানে বলতে পারি আমরা গসাগু এর পূর্ণ রূপ কি? গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই মনে রাখার চেষ্টা করবে যে গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ এবং গয়রস্বদিক গুণনীয়ক। গসাগুর পরিপূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই 3টা প্রশ্ন বুঝতে পেরেছ এবং 3টা প্রশ্ন তোমরা তাদের প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিয়েছ। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এরপরে আমরা 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। লসাগু এর পরিপূর্ণ রূপ কি? লসাগুর পরিপূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা লিখব এভাবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে লসাগুর পরিপূর্ণ রূপ কি? লসাগুর পরিপূর্ণ রূপ হচ্ছে লয়ে লঘিষ্ঠ, তাতে ছয় সাধারণ আর গড় ওষুধে গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন শিখব এবং তার উত্তরও শেখার চেষ্টা করব। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি কি? সুপ্রিয় শিক্ষার্থী মনে রাখবে, সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে বলা হয় সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। আমি আবারও বলছি, সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি কি? অর্থাৎ মৌলিক সংখ্যাকে বলা হয় সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখব। প্রশ্নটি হচ্ছে যৌগিক সংখ্যাগুলোর গুণনীয়কের সংখ্যা কমপক্ষে কতটি হতে পারে? আমি আমার পূর্বের আলোচনায় বলেছি যে যৌগিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা কমপক্ষে হবে 3টি। কয়টি হবে? 3টি। যৌগিক সংখ্যার ক্ষেত্রে কমপক্ষে 3টি গুণনীয়ক থাকবে। যৌগিক সংখ্যার ক্ষেত্রে কমপক্ষে 3টি গুণনীয়ক থাকবে। এরপর আমরা 7 নম্বর প্রশ্ন শিখব এবং তার উত্তরও সঙ্গে সঙ্গে শিখে নেবার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? তোমরা সকলে মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। কতটি বললাম বন্ধুরা? 25টি মৌলিক সংখ্যা রয়েছে। তোমরা সকলে এটা মনে রাখার চেষ্টা করবে। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখতে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার একটি মাত্র গুণনীয়ক রয়েছে? আমরা জানি মৌলিক সংখ্যা হতে হলেও তার কমপক্ষে 2টা গুণনীয়ক থাকবে, অর্থাৎ মৌলিক সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক রয়েছে। তো এমন একটি সংখ্যা আছে যার গুণনীয়কের সংখ্যা মাত্র 1টি। বলো তো কোন সংখ্যা? অবশ্যই সেই সংখ্যাটি হবে 1। অর্থাৎ 1 সংখ্যাটির মাত্র 1টি গুণনীয়ক রয়েছে। তোমরা সকলে এটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা 9 নম্বর প্রশ্ন শিখব।
আমি আজকে তোমাদেরকে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শেখানোর চেষ্টা করছি এবং তার উত্তরও শেখানোর চেষ্টা করছি। তোমরা সকলেই হয়তো মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করছো। কোন সংখ্যা প্রত্যেক সংখ্যার গণনীয়ক? এমন একটি সংখ্যা আছে যে সংখ্যা প্রত্যেকটা সংখ্যারই গণনীয়ক। তোমাদেরকে মনে আছে এটা? এক হচ্ছে প্রত্যেক সংখ্যারই গণনীয়ক, প্রতিটা সংখ্যারই গণনীয়ক হচ্ছে এক। আমরা মনে রাখবো এক হচ্ছে প্রতিটি সংখ্যারই গণনীয়ক। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শিখি, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার কি বলা হয়? কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোন সংখ্যা যদি আরো একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটি হবে হচ্ছে ওই সংখ্যার গণনীয়ক। এটা গণনীয়কের সংখ্যা আছে এরকম, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার গণনীয়ক বলে। যেমন 6 একটি সংখ্যা, 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 6কে 6 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ 1, 2, 3 এবং 6 হচ্ছে 6 সংখ্যার গুণনীয়ক। এরকম আরও উদাহরণ হতে পারে। তার মানে আমরা এখানে লিখতে পারি বা বলতে পারি যে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার কি বলা হয়? সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। সর্বশেষ আমরা 10 নম্বর প্রশ্নটা শিখলাম এভাবে যে কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার কি বলা হয়? ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে এটি মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখব, তোমরা সকলে একটু মনে রাখার চেষ্টা করবে। যদি কোনো সংখ্যা প্রতিটি স্থানের অঙ্কগুলো যোগফল 3-এর গুণিতক হয় তাহলে সংখ্যাটি কোন সংখ্যাটি গুণিতক হবে? অর্থাৎ যদি কোনো সংখ্যার যোগফল, যেমন উদাহরণ হতে পারে, মনে করো এখানে লিখলাম হচ্ছে 115, এই সংখ্যাটির যোগফল যেমন 1 যোগ 1 যোগ 5 সমান কত হয়? 7। 7 সংখ্যাটি কি 3 দ্বারা ভাগ করলে ভাগ মিলবে? মিলবে না। তাহলে 7 সংখ্যাটিকে ভাগ করলে ভাগ মিলবে না, অর্থাৎ 115 3-এর গুণিতক নয়। 3-এর গুণিতক কোন সংখ্যাটি হবে? যদি ভাগ করলে সেটা ভাগ মিলে যায়। যেমন মনে করো আরেকটা সংখ্যা লিখলাম, মনে করো 39। 39 একটি সংখ্যা, এখন 39 সংখ্যাটি 3-এর গুণিতক কিনা, 3 দ্বারা ভাগ করলে ভাগ মিলবে কিনা আমরা কিভাবে জানতে পারি? এই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করে 3 যোগ 9 সমান 9 3 12। তাহলে 12কে যদি 3 দ্বারা ভাগ করলে ভাগ মিলে যায় তাহলে 39কেও 3 দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে। তাহলে 300 এখানে 39 আছে, ভাগ করলে ভাগ মিলে যাবে, অর্থাৎ 3 13 39। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে যদি কোনো সংখ্যার প্রতিটি স্থানের অঙ্কগুলো যোগফল 3-এর গুণিতক হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা সেটা মনে রাখার চেষ্টা করবে। সংখ্যাটি 3-এর গুণিতক হবে। তিনের গণিতক। যে সংখ্যাগুলোর একক স্থানে 0 বা 5 থেকে সেই সংখ্যাগুলো কত এর গুণিতক? যেমন আমি একটা এখানে সংখ্যা লিখলাম 105 এবং এখানে একটা সংখ্যা লিখলাম 120। আমি দুইটা সংখ্যা লিখেছি, এখানে আমি দুইটা সংখ্যা লিখেছি, 105 একটা এবং 120 একটা। এই সংখ্যাটি শুধুমাত্র একক স্থান দেখলে আমরা বুঝতে পারবো সংখ্যাটি 5-এর গুণিতক কিনা। অর্থাৎ যদি কোনো সংখ্যার একক স্থানে 0 বা 5 থাকে তাহলে সেই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে, অর্থাৎ সেই সংখ্যাটি 5-এর গুণিতক। যেমন 105কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে, আবার 120কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে। অর্থাৎ শুধুমাত্র আমরা একক স্থানে দেখেই বুঝতে পারবো যে সেই সংখ্যাটি 5-এর গুণিতক কিনা। যত বড় সংখ্যা থাক না কেন, শুধুমাত্র একক স্থানে যদি 5 এবং 0 থাকে তাহলে সেই সংখ্যাটি 5-এর গুণিতক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি হচ্ছে সেটা 5-এর গুণিতক।
5-এর গুণিতক বা 5 দ্বারা বিভাজ্য। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখব। 8-এর ক্ষুদ্রতম গুণনীয়ক কত? 8-এর ক্ষুদ্রতম গুণনীয়ক কত? তাহলে 8 একটি সংখ্যা, তাহলে 8কে 1 দ্বারা ভাগ করা যায়, 8কে 2 দ্বারা ভাগ করা যায়, 8কে 4 দ্বারা ভাগ করা যায়, 8কে 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1, 2, 4 এবং 8, এই 4টাই হচ্ছে 8-এর গুণিতক। তাহলে প্রশ্নটা হচ্ছে 8-এর ক্ষুদ্রতম গুণনীয়ক কত? তাহলে এখানে 1ই হচ্ছে 8-এর সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক। আমরা লিখতে পারি 8-এর ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটার উত্তর বুঝতে পেরেছ। এরপরে আমরা সর্বশেষ 14 নম্বর প্রশ্নটি শিখব। এখানে বলছে যদি কোনো সংখ্যার একক স্থানে 0, 4 থাকে তবে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারি। যদি কোনো সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6 বা 8 থাকে তাহলে সেই সংখ্যাটি 2-এর গুণিতক। যত বড় সংখ্যা থাক না কেন, যত বড় সংখ্যা থাক না কেন, যদি সেই সংখ্যাটি একক স্থানে যদি 0, 2, 4 থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য বা 2-এর গুণিতক। আমি এখানে 4টা সংখ্যা লিখেছি, 112, 308, 476 এবং 574। আবার এখানে যদি আমি মনে করি আরেকটা সংখ্যা লিখলাম, 90 লিখলাম। মনে রাখতে হবে যদি কোনো সংখ্যা, যত বড় সংখ্যা হোক না কেন, যদি কোনো সংখ্যার একক স্থানে 0, 2, 8, 6, 4 থাকে, 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সেই সংখ্যাটি 2-এর গুণিতক। আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি শুধুমাত্র একক স্থানটা দেখে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যদি কোনো সংখ্যার একক স্থানে 0, 4 থাকে তবে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? অবশ্যই সংখ্যাটি হবে 2 দ্বারা বিভাজ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের কি আজকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেখালাম এগুলো বুঝতে কারো সমস্যা আছে? বা ভেরি গুড, তোমরা যদি সকলেই বুঝতে পেরেছো এজন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। আমি তোমাদেরকে আজকের 7ম অধ্যায় থেকে মোট 14টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর শেখালাম। এই 14টি প্রশ্নই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। আমি এখানে হোমওয়ার্কটা লিখে দিচ্ছি। 14টি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর লেখা, এটাই থাকলো তোমাদের হোমওয়ার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।